জৈব যৌগে তুমি যদি বস হইতে চাও, তোমাকে জাস্ট দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে একেবারে গুছায় পড়তে হবে, আমি যেভাবে করে গুছায় ধাপে 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 সবগুলো পড়াই। এবং তার সাথে সাথে তোমার ট্রিক্স জানতে হবে। জৈব যৌগের কিছু খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স আছে। এগুলা তুমি যদি জানো, তাহলে তুমি যে কোনো জৈব যৌগের বিক্রিয়া সম্পর্কে প্রেডিক্ট করতে পারবা, এবং জৈব যৌগের প্রতি তোমার একটা ভালোবাসা তৈরি হবে। আজকে সেই রকমের কিছু আমরা খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো তোমরা যদি ভালো মতো শিখে রাখো, দেখবা যে জৈব যৌগ তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে। আসো আমরা শুরু করি। প্রথমত, আমি তোমাদেরকে প্রথমে যেই কথাটা বলবো, যে ট্রিক্স নাম্বার হচ্ছে 1। 1 নাম্বার ট্রিক্স এরকম, যে জিঙ্ক সম্পর্কে যদি আমি বলি, জিঙ্ক জিঙ্ক এর আকর্ষণ, জিঙ্ক যে মানে ধাতুটা আছে, এটার মেইনলি আকর্ষণ হচ্ছে অক্সিজেন এবং হ্যালোজেনের প্রতি। অক্সিজেন এবং হ্যালোজেনের প্রতি। হ্যালোজেন বলতে কি? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইসবের প্রতি এর প্রবল আকর্ষণ আছে। আবার অক্সিজেনের প্রতিও প্রবল আকর্ষণ আছে। কিরকম এক্সাম্পল দিলে বুঝতে পারবা। আমরা আহ এই যে জৈব যৌগের বিক্রিয়া পড়ার সময়, ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ফেনল। এটার নাম কি? ফেনল। তো এই যে ফেনল যে আছে, ফেনলের সাথে তোমাকে মনে করো বলা হইলো যে ফেনলের সাথে তুমি বিক্রিয়া দাও জিঙ্কের, জিঙ্কের একটা বিক্রিয়া দাও। ঠিক আছে? তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্কের আকর্ষণ কার প্রতি? জিঙ্কের আকর্ষণ অক্সিজেন এবং হ্যালোজেনের প্রতি। এখানে কি হ্যালোজেন আছে? না, এখানে কি আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেনের প্রতি যদি আকর্ষণ হয়, জিঙ্কটা অক্সিজেনটাকে সাথে নিয়ে নিলে কি তৈরি করবে? জিঙ্ক অক্সাইড তৈরি করবে। তাহলে জিঙ্কটা যদি অক্সিজেনকে নিয়ে নেয়, তাহলে এই হাইড্রোজেন এখানে বসলে কি তৈরি করলো? এইটুক মিলে তো C6H5। এখানে ছিল ওইচ, ওইচের জায়গায় এইচ আসলো। তার মানে C6H5 এর সাথে এইচ আসলে কি বেনজিনই তৈরি হলো। তার মানে কি হলো বলতো? এটা একটা কি বেনজিন তৈরি হলো। এই যে বেনজিন, তার মানে ফেনল থেকে বেনজিন তৈরি যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে এর সাথে ফেনলের সাথে যে জিঙ্ক যোগ করলেই বেনজিন তৈরি হয়। কেন? কারণ জিঙ্কের আকর্ষণ তো অক্সিজেনের প্রতি। খুবই মজার না? আচ্ছা, আরেকটা জিনিস, জিঙ্কের আকর্ষণ যে অক্সিজেনের প্রতি, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। তার মধ্যে তোমাদের পরিচিত এক্সাম্পল এইটা একটা। তারপর ওজনীকরণ বিক্রিয়াতে কি হয়? ওজনীকরণ বিক্রিয়ার কথা চিন্তা করো তো। ওজনীকরণ বিক্রিয়া, মনে করো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে, মনে করো অ্যালকিন আছে। ধরো এইভাবে করে দিলাম, এটা ডাবল বন্ড, CH, এখানে দিলাম মনে করো আর। তো এটার সাথে আমরা কি দিব? এটার সাথে আমি মনে করো ওজনীকরণ বিক্রিয়া দিলাম, মানে O3। সাথে কি থাকে? ওজনীকরণ বিক্রিয়ার সাথে জিঙ্ক থাকে। কেন থাকে? তো এই বিক্রিয়াটা যদি তুমি ভেঙে ভেঙে করতা, তাহলে বিষয়টাই অন্তর্বর্তী যৌগ লিখতে হইতো। অন্তর্বর্তী যৌগ লিখতে গেলে এই অক্সিজেন তিনটা প্রথমে এখানে যুক্ত হয়, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। ডাবল বন্ড ভেঙে গেছে, এখানেও একটা অক্সিজেন, তিন জায়গায় তিনটা অক্সিজেন, ডাবল বন্ড নাই। এবং তারপরে জিঙ্ক একটা অক্সিজেনকে সাথে নেয়। কেন নেয়? কারণ জিঙ্কের আকর্ষণ হচ্ছে অক্সিজেনের প্রতি। তাহলে সাথে নিয়ে নিল, তারপরে দুইটা প্রোডাক্ট তৈরি করলো। কিন্তু আমরা যদি একবারই লিখতে চাই, একবারই লেখার সিস্টেম কি হবে? একবারই লেখার সিস্টেম হচ্ছে একটা তো জিঙ্ক নিয়ে নিবে একটা অক্সিজেন, তাহলে জিঙ্ক অক্সাইড হলো। আরেকটা অক্সিজেন এইখানে, এখানে কার্বনটা নিবে, এখানে একটা কার্বন, একটা একটা জিঙ্ক অক্সিজেন নিবে। আচ্ছা, এটা অন্য কালি দিয়ে লিখি। এখানে একটা কার্বন একটা অক্সিজেন নিবে, এখানে একটা কার্বন অক্সিজেন নিবে। তাহলে দেখো এখানে ডাবল বন্ডও, অক্সিজেন নেওয়া মানে কি কার্বনের সাথে ডাবল বন্ডও হবে, এখানেও কার্বনের সাথে ডাবল বন্ডও হবে। তার মানে আমাদের জিনিসটা হইলো আর, দেখো এখানে সি এর সাথে ডাবল বন্ড ও হয়ে যাবে, ডাবল বন্ড ও, এখানে তোমার আসতেছে আর, মানে এটা একটা কিটোন তৈরি হলো। আচ্ছা, এই জায়গায় যদি ডাবল বন্ড ও হয়, তাহলে আর সি ডাবল বন্ড ও দিয়ে এইচ, তার মানে আর সি ডাবল বন্ড ও দিয়ে তোমার আসতেছে এইচ, তার মানে এটা একটা অ্যালডিহাইড তৈরি হলো। তার মানে অ্যালডিহাইড এবং কিটোন দুটাই তৈরি হচ্ছে, তাই না? এখানে যদি তোমার এইভাবে আর না থাকে, এটা যদি সোজাসুজি থাকতো, তাহলে এখানে দুইটাই অ্যালডিহাইড তৈরি হইতো, অথবা দুইটাই কিটোনও তৈরি হইতে পারে। তো এগুলো তো আমরা ওজনীকরণ বিক্রিয়ায় পড়ি। তো এরকম করে খুবই সহজেই তুমি জিঙ্কের বিক্রিয়াগুলো করতে পারবা। তো এরকমের আরো ইম্পর্টেন্ট যে জিঙ্কের বিক্রিয়াগুলো আছে সেটা দেখো, যে জিঙ্কের আকর্ষণ যে হ্যালোজেনের প্রতি, সেটা একটা দেখাই। এরকম আরো অনেক বিক্রিয়া থাকতে পারে। তো তার মধ্যে হ্যালোজেনের প্রতি বিক্রিয়া দেখো, মনে করো আমি ডাই হ্যালো অ্যালকেন একটা নিয়েছি। ডাই হ্যালো অ্যালকেন মানে যেটাতে দুইটা হ্যালোজেন আছে। কয়টা হ্যালোজেন আছে বলো তো? দুইটা হ্যালোজেন আছে। এরকম একটা ডাই হ্যালো অ্যালকেনের সাথে আমি যদি
জিঙ্কের বিক্রিয়া করাই, তাহলে কিরকম হবে? মনে করো এর সাথে আমি জিঙ্কের বিক্রিয়া করালাম। আচ্ছা, এটা আমি কি বলেছি, জিঙ্কের আকর্ষণ কার প্রতি? হ্যালোজেনের প্রতি। তাহলে হ্যালোজেনের প্রতি হলে কি হবে? হ্যালোজেন দুইটা জিঙ্ক নিয়ে নিবে। তাহলে জিঙ্ক যদি দুইটা হ্যালোজেন নিয়ে নেয়, দেখো এই যে এইখানে একটা হাত চলে গেল, এখানে একটা হাত চলে গেল, তার মানে এই দুইজনেরই একটা করে হাত বাড়বে। তবে এখানে কি হয়ে যাবে? ডাবল বন্ড হয়ে যাবে। তার মানে তুমি যদি এইখানে প্রোডাক্ট লেখো, তাহলে আর এখানে আসতেছে CH, এরপরে আসবে একটা ডাবল বন্ড, এই জায়গায় ডাবল বন্ড, আরেকটা আসবে হচ্ছে CH, এখানে আসবে আর। তাহলে এটার সাথে তোমার আসলে জিঙ্কের সাথে কে চলে গেছে বলো তো? এই যে হ্যালোজেন দুইটা চলে গেছে। তার মানে এই যে জিঙ্ক হ্যালাইড তৈরি করছে। তাহলে এখানে দেখো যে ডাইহ্যালো অ্যালকেন থেকে তুমি কিভাবে অ্যালকিন বানাবা, সেটার কিন্তু সিস্টেম এরকম। ডাইহ্যালো অ্যালকেন থেকে তোমাদের অনেকের মাথার মধ্যে থাকতে পারে যে এটা তো সাইজেফের নীতি, ওই যে আমরা যদি KOH অ্যালকোহলীয় বা NaOH অ্যালকোহলীয় দিয়েও তো হইতে পারে। যদি ওটা পড়ে থাকো, আমি তো পড়াইছি ওটা, তো ওটা যদি পড়ে থাকো তাহলে তো ওইটা দিয়ে হইতে পারে মনে হচ্ছে, কিন্তু ওইটা দিয়ে কিন্তু হবে না। কারণ কি, এইটার সাথে এই যে ডাইহ্যালো অ্যালকেনের সাথে যদি KOH অ্যালকোহলীয় দাও বা NaOH অ্যালকোহলীয় দাও, তাহলে কিন্তু HX দুইটা HX অপসারণ হবে, তখন কিন্তু ট্রিপল বন্ড হয়ে যাবে। ওটা ওটা কি হয়ে যাবে তখন? অ্যালকাইন হয়ে যাবে, অ্যালকিন কিন্তু হবে না। আচ্ছা, ওইটা পরের কথা, ওগুলো আমরা পরে। আসল কথা হচ্ছে জিঙ্ক হ্যালোজেন নেবে, ও হাইড্রোজেন নেয় না, জাস্ট হ্যালোজেন নেয়। আচ্ছা, এইবার আমি যদি বলি যে না, আমি দুইটার জায়গায় দুইটার জায়গায় চারটা হ্যালোজেন নিয়েছি। হ্যাঁ, চারটা হ্যালোজেন নিয়েছি, চারটা হ্যালোজেন নিয়েছি। আচ্ছা, এবং এই জায়গায় কি করছি বলতো? এই জায়গায় আমরা জিঙ্ক দিয়েছি। তা চারটা হ্যালোজেন কে কি জিঙ্ক নিয়ে নিবে? চারটা হ্যালোজেন কি জিঙ্ক নিয়ে নিলে এই হ্যালোজেন, এই হ্যালোজেন, এই হ্যালোজেন, এই হ্যালোজেন, দেখো এর দুইটা হাত বাড়বে, এর দুইটা হাত বাড়বে। তার মানে কি, এখানে ট্রিপল বন্ড হয়ে যাবে। দুইটা হাত বাড়া মানে কি? ট্রিপল বন্ড হয়ে যাওয়া। তাহলে C, ট্রিপল বন্ড CR, প্লাস কি হচ্ছে বলতো? জিঙ্ক হ্যালাইড। তুমি বলতে পারো যে সমতা তো হয় নাই। সমতা তো করাই যায়, এখানে দুই দিলে আর এখানে দুই দ্বিগুণে যেহেতু চার আছে, তার মানে এখানে দুই দিলে তোমার সমতা হয়ে যাবে। কিন্তু সমতা করাটা বাধ্যতামূলক না। তুমি জৈব যৌগের বিক্রিয়ায় তুমি সমতা না করলেও চলবে, জৈব যৌগের বিক্রিয়ায় কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো এই যে একটা ট্রিক্স তোমাকে শিখালাম জিঙ্কের বিষয় নিয়ে। এরকম আরো অনেক ট্রিক্স আছে। আমি তোমাকে ট্রিক্স নাম্বার আরেকটা শিখাই, ট্রিক্স নাম্বার 2। আজকে আমরা 3টা ট্রিক্স শিখি, এরপরের ক্লাসে আরো 3টা ট্রিক্স শিখবো। তো মোটামুটি এই 3টা ট্রিক্স দিয়ে তুমি দেখবা যে যোগ যোগ 3 3 6 3 9, মোটামুটি 10টা যদি তুমি ট্রিক্স শিখে যাও, তুমি দেখবা যে বেশিরভাগ যোগ যোগের বিক্রিয়ায় তুমি পারতেছো। ঠিক আছে? ওকে, দেখো ট্রিক্স নাম্বার 2 যদি আমি বলি, ট্রিক্স নাম্বার 2টা হচ্ছে নিরোধক সম্পর্কে তোমাদের ধারণা আছে? নিরোধক, নিরোধক মানে যারা যে যে সকল জিনিস কোনো একটা মানে কোনো একটা পদার্থ থেকে পানি বের করে নেয়, সেগুলোকে নিরোধক বলে। নিরোধকের সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিড। তারপরে কি আছে? P2O5, তারপরে H3PO4 অথবা Al2O3। এগুলো সবগুলো কি বলতো? নিরোধক। এরকম অনেক নিরোধক আছে। নিরোধক কে? নিরোধক হচ্ছে যারা পানি বের করে নেয়। এখন তুমি নিরোধক সম্পর্কে তুমি যদি জানো, বুয়েট এক্সামে একবার একটা কোশ্চেন আসছে যে এসিডের একটা জাতক সম্পর্কে। সেটা কি? এটার নাম হচ্ছে এসিড অ্যামাইড। দেখো RCONH2, এটার নাম হচ্ছে এসিড অ্যামাইড। এই জাতকটা নিয়ে কোশ্চেন আসছে। এই এসিড অ্যামাইডের সাথে তোমার কোশ্চেন আসছে যে এইটাতে P2O5 যোগ করলে কি হবে। তুমি এখন চিন্তা করো, তুমি মনে করো অ্যামাইড পড়ো নাই, কিন্তু তুমি এইটা জানো যে P2O5 একটা নিরোধক। কি চিন্তা করবা বলো? কি চিন্তা করবা? তুমি চিন্তা করবা যে এখান থেকে পানি বের করতে হবে। তাহলে পানি বের করলে কি হবে? এখান থেকে H2, আর এখান থেকে যদি ও বের করে নেই, তাহলে আমাদের বের হলো হচ্ছে কি বলতো? পানি। H2O, পানি বের হয়ে গেল। তাহলে এখানে আর বাকি কি থাকে? RCN। দেখো RCN, তার মানে এখানে কি তৈরি করতেছে বলতো? আর দিয়ে CN, তার মানে সায়ানাইড তৈরি করতেছে। সায়ানাইড তৈরি করলো RCN। ক্লিয়ার? বুঝছো? তাহলে দেখো তুমি অ্যামাইড থেকে কিভাবে করে সায়ানাইড তৈরি করে সেটার বিক্রিয়া, এটা তুমি না জানলেও তুমি কিন্তু প্রেডিক্ট করে করে ফেলতে পারতো যে হ্যাঁ পানি বের করে ফেলতেছে, এটা তৈরি করছে। তাহলে এই জিনিসগুলো তখন মনে রাখাটা খুব ইজি হয়ে যায়। যেমন তোমাদের তো এটা খুবই কমন একটা বিক্রিয়া, মনে আছে তোমাদের যে আমাদের আমাদের যদি এরকম থাকতো যে ইথানল, ইথানলের সাথে এটা এটা আমরা অ্যাকচুয়ালি ক্লাস 9 10 থেকেই পড়ে আসি এই জিনিসটা, যে দেখো
ইথানলের সাথে দুইটা, ইথানলের দুই প্রকারের বিক্রিয়া যেগুলা ক্লাস 9-10 থেকে পড়ে আসো, সেটা মনে আছে কিনা দেখো। যে গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি তুমি অতিরিক্ত পরিমাণে নাও, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড তুমি যদি কি নাও, অতিরিক্ত পরিমাণে নাও, তাহলে একটা বিক্রিয়া দেয়। আর গাঢ় সালফিউরিক অ্যাসিড তুমি যদি অল্প পরিমাণে নাও, তাহলে এক টাইপের বিক্রিয়া দেয়, অল্প পরিমাণে নেই। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড যখন অতিরিক্ত পরিমাণে নেই, এটা 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা দেয়। আর এটা সাধারণত 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটা দেয়। এই দুইটা বিক্রিয়ায় দুইটা ধাপে ঘটে। প্রথম বিক্রিয়াটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে, দ্বিতীয় বিক্রিয়াটা মানে ফাইনাল বিক্রিয়াটা আমরা লিখতেছি। তো এই যে বিক্রিয়াটা যে আছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, যে খেয়াল করে দেখো, যে এইটা আছে কি ইথানল। গাঢ় সালফিউরিক অ্যাসিড যখন তুমি বেশি পরিমাণে নিবা, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে পানি বের করে নিবে, পানি বের করে নিবে। হ্যাঁ, পানিটা বের করে নিবে। তো পানি যদি বের করে নেয়, দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিড থেকে যদি পানি বের করে, সেই পানি বের করার সিস্টেমটা হচ্ছে কিরকম, যে এইখান থেকে তোমার ওএইচ বের করবে, এইখান থেকে একটা এইচ বের করবে, মানে যেই কার্বন থেকে ওএইচ বের করে সেই কার্বন থেকে এইচ বের করে না। তাহলে এইচ যদি এই কার্বন থেকে বের করে, এই কার্বন থেকে, এই কার্বন থেকে ওএইচ বের করে, তাহলে এটা হয়ে গেল CH2, এখানে হলো CH2। তাহলে প্রোডাক্ট কি তৈরি করলো বলতো, CH2 ডাবল বন্ড হচ্ছে CH2, এটা হচ্ছে কি অ্যালকিন বা ইথিন, ইথিন তৈরি হয়েছে যেটা একটা অ্যালকিন। আর এটা কি সালফিউরিক অ্যাসিডের সাথে কি পানি, পানিটা বের হয়ে গেল, পানিটা বের হয়ে গেল। এটা কি অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে। কিন্তু যদি অল্প সালফিউরিক অ্যাসিড ব্যবহার করো, তাহলে বেশি থাকলো কি, যখন তুমি অল্প সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছো, তখন বেশি আছে কিন্তু তোমার অ্যালকোহল, বেশি আছে অ্যালকোহল। এই বেশি আছে মানে এই এখন সালফিউরিক অ্যাসিড পানি বের করবে, ঠিক আছে, পানি এখন আর একটা অ্যালকোহল থেকে বের হবে না, কয়টা অ্যালকোহল থেকে বের হবে, 2 অণু থেকে 1 অণু পানি বের হবে। যেহেতু এইটা অল্প আছে মানে এইটা বেশি আছে, তখন 2 অণু থেকে 1 অণু পানি বের হবে। তখন কি, এইটা থেকে যদি ওএইচ যায়, অপরটা থেকে যাবে এইচ, এবং এইটা যুক্ত হয়ে যাবে CH3 CH2 ও CH2 CH3। তার মানে প্রোডাক্ট কি তৈরি করলো বলতো, প্রোডাক্ট যেটা তৈরি করলো CH3 CH2 ও, এই যে CH3 CH2 ও CH2 CH3 এটার নাম হচ্ছে ইথার। ইথার প্লাস হচ্ছে তোমার কি বলতো ডাইইথাইল ইথার অথবা ইথোক্সি ইথেন। আমরা ইথারের নামকরণে তো পড়ছি, সাধারণ নাম হচ্ছে ডাইইথাইল ইথার, আর ইপ্যাক নাম হচ্ছে তোমার ইথোক্সি ইথেন। ঠিক আছে। তো তোমার অ্যালকোহল থেকে কিভাবে করে তুমি অ্যালকিন পাও, অ্যালকোহল থেকে তুমি কিভাবে করে ইথার পাও। তো দুটাই আসলে নিরুদন বিক্রিয়া। ইভেন এই অ্যালকোহলের সাথে তুমি যদি Al2O3 দাও, এটা একটা নিরোধক, অথবা P2O5 দাও, এটা একটা নিরোধক। এই নিরোধক গুলা ব্যবহার করলেও 1 অণু পানি বের করে নিয়ে এটা কিন্তু অ্যালকিন প্রডিউস করে। তার মানে তোমার নিরোধক গুলা জানলে তুমি অনেক কিছু কি, অনেক কিছু বিক্রিয়াই তুমি কিন্তু বলতে পারতেছো। যেমন Al2O3 সাধারণত 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাতেও তাপ দিতে হয়। তাহলে আমাদের এই জিনিসটা মনে 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 রাখলে যে যারা নিরোধক তারা আসলে পানি বের করে নেয়, তাহলে কিন্তু তোমাদের অনেক বিক্রিয়াগুলো সহজ হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো 3 নাম্বার ট্রিক্সটা, একটা আমি আজকে তোমাদেরকে একটা পুরা মানে পুরো একটা বিক্রিয়ক বা যেটা একটা পদার্থ, যেটা হচ্ছে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, অ্যামিনের খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেটার পুরা বিক্রিয়া আমি তোমাকে শিখাই দেবো ট্রিক্স অ্যাপ্লাই করে। তুমি ট্রিক্স অ্যাপ্লাই করবে, মনে করো মেকানিজম দিয়ে না, ট্রিক্স অ্যাপ্লাই করে। কিরকম দেখো, আমি কি বললাম, বেনজিন, নামটা আগে লিখে দিই, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা এটা কেন ধরলাম এটাকে, কারণ এটা অনেকের কাছে কঠিন লাগে, এই বিক্রিয়াটাই, এই বিক্রিয়াটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা দেখলেই অনেকের প্রেশার বেড়ে যায়। তো আমরা দেখি যে এটাও কি সহজ করে পড়া যায় কিনা, সেটাই আমরা আজকে দেখবো। প্রথমে আগে বলি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা একটু আমি জিনিসটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। বেনজিন, বেনজিন মানে তো এটা, এই বেনজিন। ডায়াজো, ডায়াজো, এটা আসছে হচ্ছে ডাইজো গ্যাজো। ডাই মানে দুই, অ্যাজো, অ্যাজো মানে হচ্ছে নাইট্রোজেন। ল্যাভেশিয়ে, ল্যাভেশিয়ে যখন নাইট্রোজেনের নামকরণ করে তখন নাইট্রোজেনের নাম দিয়েছিল হচ্ছে অ্যাজোট। অ্যাজোট মানে হচ্ছে নিষ্ক্রিয়। তো যেখানেই অ্যাজো দেখবা, অ্যাজোট দেখবা, এগুলো এগুলো আসলে নাইট্রোজেন বোঝায়। তাহলে অ্যাজো,
ডাইয়াজো মানে দুইটা নাইট্রোজেন আছে। নিয়াম, নিয়াম মানে পজিটিভ আয়ন, যেমন অ্যামোনিয়াম পজিটিভ। পজিটিভ হয়ে এলে লাস্টে ইয়াম যুক্ত হয়। হ্যাঁ, তো ডাইঅ্যাজোনিয়াম মানে এই যে N2। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম, আবার বলছে ক্লোরাইড, তার মানে এটা পজিটিভ আর ক্লোরাইডটা কি বলতো নেগেটিভ। কারণ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলতে বেনজিনের উপরে N2Cl বুঝ। তাহলে বিক্রিয়াগুলো কিভাবে করে শিখবা তুমি? মনে করো এখানে আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ওকে, এখন আমরা যদি কয়েকটা বিক্রিয়া দিলেই বুঝতে পারবা যে সব বিক্রিয়া একই রকম। কয়েকটা বিক্রিয়া দিয়ে দিই। হ্যাঁ, এগুলো দিলেই বুঝতে পারবা। আমি আমি শিওর যে তোমরা বুঝে যাবা যে বিক্রিয়া নিয়ে আর প্যারা থাকবে না। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এই কয়েকটা বিক্রিয়া দিলেই তোমরা শিওর হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, মনে করো এইখানে আমি এটার সাথে বিক্রিয়া দিচ্ছি যে পানির বিক্রিয়া, পানি H2O এর বিক্রিয়া। ঠিক আছে, মানে তোমার H2 এর যদি আমি বিক্রিয়া দিই, এটা সাধারণত এই বিক্রিয়াটা হয় হচ্ছে অতিরিক্ত অ্যাসিডের উপস্থিতিতে। অতিরিক্ত অ্যাসিডের উপস্থিতিতে। এটারও রিজন আছে, এই রিজন গুলো আমরা পরে বলবো, কারণ কাপলিং বিক্রিয়া যাতে না হয় এই জন্য। তো কি হবে হইতে পারে দেখো, এইখানে এই যে পানি যে আছে, পানি পানি আসলে ভাঙে কিভাবে করে? পানি ভাঙে H+ আর OH-। দেখো খেয়াল করো আগে, পানি ভাঙে হচ্ছে H+ আর কি বলতো OH- আকারে। ভালো করে বুঝে নাও, OH- আকারে। আচ্ছা, এইখানে যে বিক্রিয়াটা, এখানে যে বিষয়টা আছে, এটা কি আছে N2Cl। কিন্তু বেনজিনের উপর N2Cl নাই। আমি সবসময় বলেছি কি, প্রথমে N2 আগে উড়ে চলে গেছে, N2 এর কোনো কারবারই নাই, N2 আসলে উড়ে চলে গেছে। তার মানে উপরে কি আছে ক্লোরিন। ক্লোরিনটা নিজে তো মাইনাস, তার মানে এই জায়গায় রিপ্লেস করবে কি আরেকটা মাইনাস। এখানে কি মাইনাস কে, H+ নাকি OH-। আমরা জানি OH- হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ। এই যে দেখো নেগেটিভ হচ্ছে OH-, এখানে Cl হচ্ছে মাইনাস। তোমার তো N2 তো নাই, N2 তো উড়ে চলে গেছে। তাহলে এখানে Cl ছিল, Cl এর জায়গায় OH চলে আসবে। তাহলে Cl এর জায়গায় যদি OH চলে আসে তাহলে কি তৈরি করবে বলো তো, ফেনল। তাহলে তোমাকে এইটার সাথে বিক্রিয়া করলে যে ফেনল তৈরি হবে, বুঝতে পারবা। তোমার দেখো N2Cl এর সাথে H2O যোগ করলে কি হবে, তোমার কিন্তু মাথা ঘুরে যেতে পারে। তুমি যখনই চিন্তা করবে N2 নাই, তোমার শুধু Cl আছে, Cl তো মাইনাস, তাহলে এই জায়গায় একটা মাইনাস জিনিস আসবে, তাহলে কিন্তু তোমার OH তৈরি হয়ে গেল, ফেনল তৈরি হয়ে গেল। আর কিন্তু কোনো ভেজাল নাই। আর তুমি যদি মুখস্থর মতো মনে করো, আর এই বিক্রিয়া তো অনেক কঠিন মনে হবে। বিক্রিয়াগুলাই এইভাবে করে টেকনিক অনুসারে তোমাকে করতে হবে। দেখো সেকেন্ড আরেকটা দেখাই। ধরো তোমাকে আমি দিলাম যে পটাশিয়াম আয়োডাইড দিয়ে তুমি কি দিবা, তাপ দিবা। দিছো। আচ্ছা, পটাশিয়াম আয়োডাইড দিলে তাপ দিলে বলতো এখানে মাইনাস কে আছে, আয়োডিন। তাহলে ক্লোরিনের জায়গায় আসলে এখানে তো কে নাই বলতো, এখানে কে নাই সোডিয়াম। এই যে, আচ্ছা তোমরা আবার মনে করো না যে আরেকটা বাই প্রোডাক্ট যে হবে HCl লিখলাম না। আমি বাই প্রোডাক্ট গুলো লিখতেছি না, বাই প্রোডাক্ট লেখা গুরুত্বপূর্ণ না। এখানে HCl একটা বাই প্রোডাক্ট হবে, বাই প্রোডাক্ট লিখতেছি না, বাই প্রোডাক্টের কথা বাদ দিলাম, মানে এখানে কিন্তু HCl একটা বাই প্রোডাক্ট হইতো। আচ্ছা, এখানে দেখো এই আইটা এই Cl এর জায়গায় আসবে, N2 তো চলেই গেছে, Cl ছিল, মাইনাস মাইনাস কে রিপ্লেস করবে, তার মানে আয়োডোবেনজিন তৈরি করবে। এটাই আয়োডোবেনজিন তৈরির বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, তোমাকে যদি আমি বলি কপার 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, কপার শুধু কপার দিলাম 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাহলে কপার 100 ডিগ্রি সেলসিয়াস দিলাম, এর সাথে এই জায়গায় এইটা এটা দেখো, শুধু কপার 100 ডিগ্রি সেলসিয়াস দিলেও কি হবে আমি তোমাকে বলি। প্রথমে চিন্তা করো, প্রথমে এই যে N2টা তো চলে যাবে, N2টা চলে গেল, কিন্তু এখানে কোনো নেগেটিভ জিনিস আছে, নেগেটিভ জিনিস নাই। নেগেটিভ জিনিস যদি না থাকে তাহলে Cl তো উপরে ছিল, তাহলে ক্লোরোবেনজিনই তৈরি হবে। এটা কি তৈরি হবে বলো তো, ক্লোরোবেনজিনই তৈরি হবে, তোমার ক্লোরোবেনজিন তৈরির এটা বিক্রিয়া। তুমি যদি HCl দাও, HCl দাও, এটার এটার কি আরো বেশি, মানে আরো বেশি পরিমাণে ক্লোরোবেনজিন তৈরি হবে। মানে HCl দিলে এখানে নেগেটিভ Cl চলে আসতে আসতে তুমি এখানে HCl দিলে তোমার জন্য এই বিক্রিয়াটা আরো বেটার হয়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে গেটারম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি বলতো, গেটারম্যান বিক্রিয়া। তো আমরা নর্মাল, আমি যখন ক্লাস নেই, যখন অ্যামিন পড়াই, তখন যখন এটা পড়াচ্ছি, তখন আর একটু ডিটেলস বলতেছি। আজকে তো আমি তোমাদের ট্রিক্স শেখাচ্ছি, তোমাদের ট্রিক শেখালো, এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা আর ভুলবা না, দেখো একবারে ভুলবা না। দেখো আরেকটা যদি দেই, ধরো তোমার কাছে না, আমি আমি ইয়ে বানাবো না, আমি ক্লোরোবেনজিন না বানিয়ে ব্রোমো বেনজিন অথবা অন্য একটা বেনজিন বানাবো।
তাহলে Cu2 X2 মানে Cu2Br2 দিতে পারতা, সেখান থেকে HBr বা HX দিলা। তাহলে এই ক্ষেত্রে কি তৈরি হবে? এই ক্ষেত্রে নেগেটিভ জিনিস হচ্ছে হ্যালোজেনটা। তাহলে নেগেটিভ জিনিস যদি হ্যালোজেন হয়, তাহলে হ্যালোজেনটা জাস্ট রিপ্লেস করবে এখানে, হ্যালোজেনটা রিপ্লেস করলো, প্লাস এই N2 হইলো। এটাকে আমরা কি বলি বলতো? স্যান্ড মেয়ার বিক্রিয়া। এটাকে আমরা বলবো স্যান্ড মেয়ার বিক্রিয়া। তো এরকম আরো অনেক বিক্রিয়া আছে, এরকম আরো অনেক বিক্রিয়া আছে। ইভেন মানে এইটার সাথে যখন তুমি হাইপোফসফরাস অ্যাসিডের বিক্রিয়া দিবা, সেটাও এটা দিয়ে বর্ণনা করা যায়। এইভাবে করে এই ট্রিক্স দিয়ে তুমি বর্ণনা করতে পারবা হাইপোফসফরাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। তো দেখো, বেনজিন ডাইওজেনিয়াম ক্লোরাইডের সাথে যদি হাইপোফসফরাস অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে কি হবে? হাইপোফসফরাস অ্যাসিডে মানে তোমার এইখানে কি নেগেটিভ জিনিস আছে? এখানে নেগেটিভ জিনিস আছে বলতে আমি এটা বুঝাচ্ছি যে এর কিন্তু অলরেডি অক্সিজেনের কমতি আছে। হাইপো মানে অক্সিজেন কম আছে, মানে নেগেটিভ জিনিস অলরেডি কম। তুমি এইখানে নেগেটিভ জিনিস প্রোভাইড করতে পারবা না, বরং নাইট্রোজেন যেমন বের হয়ে গেছে, সেই রকম ক্লোরিনকেও এ টান দিয়ে বের করে নিবে, HCl আকারে বের করে নিবে। তার মানে এই দুইটাই চলে যাবে এবং তৈরি হবে বেনজিন। তুমি দেখো, এইভাবে করে যদি তুমি চিন্তা করো, তোমার আসলে তোমার আসলে আর কোনোই প্রবলেম থাকবে না। একবারে দেখবা যে তুমি এই যে এই বিক্রিয়াগুলা, যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াগুলা একেবারে সবকিছুই পারতেছো। তো এই যে এই ট্রিক্স গুলো দেখালাম, এরপরে যে ট্রিক্সটা, এরপরের ভিডিওতে আমি এরপরের ট্রিক্সটা দিব, সেটা হচ্ছে জৈব যৌগ এবং মানে জৈব অ্যাসিড এবং তার যে জাতক গুলো আছে, এর সব বিক্রিয়াগুলা তোমরা কিভাবে করে ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারবা। তো দুইটা জিনিস আমি বলছি, একটা হচ্ছে গুছায় পড়া, আরেকটা হচ্ছে ট্রিক্স। ট্রিক্স গুলো আমি দিচ্ছি, গুছায় তো আমরা ধারাবাহিক ভাবে আমি তো পড়াই দিই যে ধারাবাহিক ভাবে কিভাবে তুমি গুছায় পড়বা। তো এই দুইটা যদি সমন্বয় হয়, তোমার জৈব যৌগ সবচেয়ে পছন্দের টপিক হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।